আমার নিজের বাবা, যে মানুষটা আমাদের আগলে রাখার কথা ছিল, সে সামান্য সন্দেহের বসে মায়ের গর্ভবতী পেটে লাথি মারল। বাবা শায়লা বাবির সাথে বসে বারে মদ গিলছিল, আর ওদিকে নিজের পরিবারকে অনাহারে রেখেছিল। মা যখন ওই বারের সামনে দিয়ে যাচ্ছিল, বাবার মনে হয়েছিল মা বুঝি ওনাকে পাহারা দিতে এসেছে। কিন্তু তর্কের খাতিরে যদি সত্যিও হতো, তাই বলে একটা গর্ভবতী নারীর পেটে লাথি মারার অধিকার তাকে কে দিয়েছে? ক্রোধে অন্ধ হয়ে সে একটা বারও ভাবলো না যে মায়ের পেটে একটা নিষ্পাপ প্রাণ বড় হচ্ছে। ওনার পেটে লাথি মারার পর যখন ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো, মা মেঝেতে একদম নিথর হয়ে গেল, তখন বাবার নেশা যেন কিছুটা কাটলো। সে মায়ের পাশে ঝুঁকে পড়ে ওনাকে ঝাঁকাতে লাগলো। এই ওঠো, নাটক বন্ধ করো, ওঠো বলছি। আমি তীব্র ঘৃণায় বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। খবরদার, ওনাকে ছুবে না। আমি মায়ের মুখের উপর ঝুঁকে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলাম, আম্মু চোখ খোলো, আম্মু প্লিজ চোখ বন্ধ করো না। কিন্তু মা শুধু শেষবারের মতো ফিস ফিস করে বললেন, ছোটদের দেখে রাখিস, আমরা একসাথে ওদের দেখভাল করবো আম্মু, তুমি চোখ খোলো, তাকিয়ে দেখো আমাদের দিকে। আমি চিৎকার করছিলাম, আমার চোখ ফেটে তপ্ত জল গড়িয়ে পড়ছিল। বুকের ভেতরটা এত ভারী লাগছিল যেন দম বন্ধ হয়ে আসছিল, আর গলার কাছে একটা বিশাল পাথর আটকে ছিল। আমার ছোট ভাই বোনগুলো মায়ের চারপাশে জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়লো। আমি দিশেহারা হয়ে ঘর থেকে দৌড়ে বাহিরে গেলাম এবং চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে লাগলাম, বাঁচান, আমার আম্মুকে বাঁচান। ওদিকে বাবা ঘরের ভেতরে জড় পদার্থের মতো দাঁড়িয়ে শুধু মায়ের নিথর দেহের দিকে তাকিয়ে রইল। মায়ের জীবন তখন সুতোয় ঝুলছে, আর সে একটা আঙ্গুলও নড়ল না। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজকের পর আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। এই নরপশুকে তার এই পরক্রিয়া প্রেমিকার সাথে একা ফেলে যাব। অবশেষে কয়েকজন প্রতিবেশী আমার চিৎকার শুনে ঘরে ছুটে আসলেন। তারা মাকে ধরাধরি করে বাহিরে নিয়ে এলেন। আমাদের এক প্রতিবেশী আঙ্কেল ওনার গাড়িটা বের করলেন এবং দ্রুত মাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। পুরোটা পথ আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, আল্লাহ আমার মাকে বাঁচিয়ে দাও। মায়ের যদি কিছু হয়ে যায়, আমি এই ছোট ছোট ভাই বোনদের নিয়ে কোথায় যাব, কিভাবে বাঁচবো? আমার কাছে বাবার অস্তিত্ব তখনই শেষ হয়ে গিয়েছিল। আমরা অনেক আগে পিতৃহীন হয়ে গিয়েছিলাম। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার আমাকে দ্রুত ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেলেন। আমি বাহিরের করিডোরে ওই প্রতিবেশীর সাথে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর বাবাও হন্তদন্ত হয়ে হাসপাতালে এসে একটা বেঞ্চে বসলো। আমি পৃথিবীর সমস্ত ঘৃণা নিয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। মনে মনে ঠিক করলাম, এখন কোনো ঝামেলা করব না, আগে মা সুস্থ হয়ে আসুক, তারপর এই প্রসূর উপর আমি আমার সমস্ত খুব উবড়ে দেব। কিছুক্ষণ পর ইমার্জেন্সি ওয়ার্ডের দরজাটা খুলে গেল। ডাক্তার সাহেব ধীরে পায়ে বেরিয়ে এলেন। ওনার কাঁধ দুটো ঝুঁকে পড়ছিল, আর মুখে ছিল এক চরম বিষাদের ছাপ। আমি ছিটকে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। ডাক্তারবাবু, আমার মা কেমন আছেন? উনি ঠিক আছে তো? ডাক্তার সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমরা অত্যন্ত দুঃখিত, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। বাঁচাতে পারলাম না, এই শব্দ কটা আমার কানের ভেতরে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আমি অসাড়ের মতো কয়েক পা পিছিয়ে গেলাম। আমার চারপাশটা যেন একদম শূন্য হয়ে গেল। আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। এই তো কিছুক্ষণ আগে মা আমাদের জন্য রান্না বসাচ্ছিল, ভাই বোনদের পড়াচ্ছিলেন, আর এই এক মুহূর্তের মধ্যে উনি আর নেই। এটা কিছুতেই হতে পারে না। আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে আবার ডাক্তারের কাছে ছুটে গেলাম এবং ওনার হাত দুটো শক্ত করে চেপে ধরলাম। ডাক্তারবাবু প্লিজ বলুন, এটা একটা কৌতুক, আমার আম্মু বেঁচে আছেন, ওনার বাবুটাও ঠিক আছে, বলুন এটা জাস্ট সামান্য একটা অজ্ঞান হওয়া। ডাক্তার সাহেব এবার ওনার হাতটা আমার কাঁধে রাখলেন। ওনার চোখ দুটো ছলছল করছিল। তিনি বললেন, মা তুমি শক্ত হও, হাসপাতালে আনার আগেই মারা গিয়েছে। আমরা সিপিআর দিয়ে ওনাকে ফিরিয়ে আনার চেষ্টাটুকু শুধু করেছিলাম, কিন্তু কাজ হয়নি। আই এম সো সরি। আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবীটা সরে গেল। আমি হাসপাতালের করিডোরের মেঝেতে ধপাস করে বসে পড়লাম। বুকের ভেতর যে তীব্র যন্ত্রণাটা দলা পাকিয়ে উঠছিল, সেটা কমাতে আমি নিজের বুকে নিজে পাগলের মতো আঘাত করতে লাগলাম। কিন্তু সেই শূন্যতার বুকের ভেতরে সেই পাথরটাকে সরানোর উপায় ছিল না। আমার মা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। আমার নিজের বাবা মায়ের পেটে লাথি মারলো, আর হাসপাতালে পৌঁছানোর আগেই মা আমাদের ছেড়ে চলে গেলেন। মৃত্যুর আগে ওনার শেষ কথা ছিল, আমি যেন আমার ছোট ভাই বোনদের দেখে রাখি। মা আর ওনার পেটের অনাগত সন্তান কেউই বাঁচল না। আমি হাসপাতালে ঠান্ডা মেঝেতে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বারবার মনে পড়ছিল, এই তো কিছুক্ষণ আগে আমরা কত সুন্দর করে সন্ধ্যার পরিকল্পনা করছিলাম, আর তারপরে বাবা ঝড়ের বেগে ঘরে ঢুকলেন। শায়লা বাবির সাথে ওনার পরক্রিয়ার কথা লুকানোর জন্য মায়ের উপর মিথ্যা গোয়েন্দাগিরির অপবাদ দিলেন, আর আমি কিছু বুঝে ওঠার আগে ওনার পেটে লাথি মারলেন। সবকিছু চোখের সামনে এত দ্রুত ভেসে উঠছিল যে আমার পুরো শরীর হিম হয়ে আসছিল। আমি কাঁদতে চাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল কেন জানি কান্নার কথা ভুলে গেছি। চোখের জল শুকিয়ে পাথর হয়ে গিয়েছিল। আমি ফেল ফেল করে মেঝের দিকে তাকিয়ে ভাবছিলাম, আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি, নাকি এটাই নির্মম বাস্তবতা? হঠাৎ করে আমি উঠে দাঁড়ালাম এবং পাগলের মতো ডাক্তারের কেবিনের দিকে দৌড়ে গেলাম। ওনাকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু আমি কি একবার আমার আম্মুকে দেখতে পারি? তিনি আমাকে একটা ঘরের দিকে দেখিয়ে দিলেন, যেখানে মায়ের মরদেহ রাখা ছিল। সেখানে গিয়ে যখন দাঁড়ালাম, সব সংশয় কেটে গেল। আমার মা সত্যিই মারা গেছেন। স্ট্রেচারের উপর ওনার ফ্যাকাশে শরীরটা টান টান হয়ে পড়েছিল।
চোখ দুটো বন্ধ। পেট থেকে মৃত বাচ্চাটাকে বের করে নেওয়ার পর ওনার পেটটা এখন একদম চ্যাপ্টা দেখাচ্ছিল। আমি মায়ের লাশের পাশে গিয়ে দাঁড়ালাম। আম্মু প্লিজ বলো, এটা একটা কৌতুক? আমি তো চেয়েছিলাম আমরা এই ঘর ছেড়ে দূরে কোথাও গিয়ে নতুন করে বাঁচি। আমি প্রতি রাতে তোমাকে লুকিয়ে কাঁদতে দেখেছি, কারণ ওই লোকটা অত্যাচারী ছিল আর অন্য মহিলার সাথে ঘুরতো। কিন্তু না, তুমি শুধু আমাদের কথা চিন্তা করে এই নরকে পড়ে রইলে। আর আজ আজ তুমি আমাকে একলা করে ফেলে চলে গেলে। যাদের জন্য নিজের জীবন দিলে সেই সন্তানদের আজ কার কাছে রেখে গেলে তুমি? বলতে বলতে আমার ভেতরে জমে থাকা পাথরটা গলে গেল। অবশেষে চোখ ফেটে জল নামলো। বুকের ভেতরটা এত ভারী লাগছিল, ঠোঁট দুটো কাঁপছিল এবং এক পর্যায়ে আমি বুক ফাটা আর্তনাতে ভেঙে পড়লাম। আমি ততক্ষণ পর্যন্ত কাঁদলাম যতক্ষণ আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। এই কষ্টটা এত তীব্র ছিল, এত অসহ্য ছিল যে মনে হচ্ছিল যেন এই মুহূর্তে পৃথিবীটা ধ্বংস হয়ে যাক। আমি বাড়ি ফিরে আমার ছোট ভাই বোনদের কি জবাব দিব, কিভাবে ওদের বুঝাবো যে আমাদের মা আর কোনোদিন ফিরবে না? আর যে মানুষটাকে ওরা বাবা বলে ডাকে সেই মানুষটা ওনাকে খুন করেছে। অবশেষে আমি চোখ মুছলাম, মায়ের ফ্যাকাশে নিতর দেহের দিকে শেষবারের মতো তাকালাম, মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। তখন আমার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরছিল, যে কোনো মূল্যে এখনই বাড়ি গিয়ে ছোট ভাই বোনদের নিয়ে এই নরক ছেড়ে চলে যেতে হবে। যে লোকটা আমাদের মাকে কেড়ে নিয়েছে ওনার মুখ দেখার ক্ষমতা আমার আর ছিল না। আমার ভয় হচ্ছিল ওনাকে দেখলে হয়তো আমি এমন কিছু করে বসবো যার জন্য আমাকে সারা জীবন আফসোস করতে হবে। কিন্তু আমি যখন বাড়ি পৌঁছালাম, ড্রয়িং রুমের ভেতরের দৃশ্য দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। দেখলাম আমার ছোট ভাই বোনগুলো মেঝেতে হাঁটু গেড়ে বসে কাঁপছে, আর আমাদের পরম পূজনীয় বাবা হাতে একটা মোটা ব্যাট নিয়ে ওনার স্বভাব সুলভ ভঙ্গিতে ওদের হুমকি দিচ্ছেন। আমি নিঃশব্দে ঘরের ভেতর ঢুকলাম। বাবা তখনও বাচ্চাদের ডিরেকশন দিয়ে যাচ্ছিল, ভালো করে কান খুলে শুনে রাখ, এই বাড়িতে যদি কেউ আসে, সে পুলিশ হোক, তোদের মায়ের বাপের বাড়ির লোক হোক, আর যেই হোক না কেন, যদি কেউ জিজ্ঞেস করে তোদের মায়ের কি হয়েছিল, তোরা সোজা বলবি যে উনি বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন। ব্যাস, এর বাইরে আর কোনো কথা নেই। আমি অবিশ্বাস্য চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। রাগে আর ক্ষোভে আমার বুকের ভেতরটা ধকধক করছিল। নিজের এত বড় পাপ আর পৈশাচিকতা আড়াল করার জন্য লোকটা এখন বাচ্চাদের ঢাল বানাচ্ছে। বাবা ব্যাটটা উঁচিয়ে আবার বললেন, তোদের মধ্যে কেউ যদি একটা শব্দ উচ্চারণ করিস যে আমি ওর পেটে লাথি মেরেছি, তবে মনে রাখিস তোদেরও ওর সাথে কবরে পাঠিয়ে দিব। আমার কথা যেন মাথায় থাকে। ঠিক সেই মুহূর্তে ওনার মুখের দিকে তাকিয়ে আমি মনে মনে একটা কঠিন কসম খেললাম, যাই হয়ে যাক না কেন আমি পুরো দুনিয়ার সামনে এই পশুর আসল চেহারাটা উন্মোচন করব। আমি সবাইকে সত্যিটা জানাবো। তিনি নিজের গর্ভবতী স্ত্রীকে লাথি মেরে খুন করলেন, আর এখন চতুরতার সাথে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমাদের সবাইকে হুমকি দিচ্ছেন যেন আমরা বলি যে মা বাথরুমে পা পিছলে পড়ে মারা গেছেন। আমার পুরো শরীর ঘৃণায় আগুন জ্বলছিল। ওনার প্রতি আমার ঘৃণা যেন এক চরম সীমায় পৌঁছে গেছিল। বাবা হঠাৎ আমার দিকে তাকালেন এবং আঙ্গুল উঁচিয়ে বললেন, তোর বেলাতেও ঠিক একই নিয়ম খাটবে নীলু, এই কথা যেন মাথায় থাকে। যদি একটি শব্দ কারো কাছে উচ্চারণ করিস, তবে তোকেও তোর মায়ের সাথে একই দিনে কবর দেব। একদম চুপচাপ থাকবি, যাতে ঝামেলা ছাড়া দাফন কাফনের কাজটা শেষ করা যায়। তিনি ঠান্ডা গলায় হুমকি দিলেন। মায়ের জন্য চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, এখন খুশি তো তুমি? এখন শান্তি পেয়েছো? মানে এখন তো তোমার জন্য রাস্তা একদম পরিষ্কার। ওই পরক্রিয়া প্রেমিকের সাথে এখন তুমি মন খুলে চুটিয়ে সংসার করতে পারবে। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর এভাবে কথা বলিস? বাবা হন্তদন্ত হয়ে আমার দিকে এগিয়ে আসলেন। কিন্তু সেই দিন আর নেই যে আমি ওনার সামনে ভয়ে কাঁপবো আর নিজের মনের কথা বলতে পারবো না। ভয় পাওয়ার মতো কিছু আমার অবশিষ্ট ছিল না। তোর ওই মরামা কি তোকে নিজের বাবার সাথে এভাবে বেয়াদবি করতে শিখিয়ে গেছে নাকি? তিনি গর্জে উঠলেন, তুমি আমার বাবা নও। তোমার মতো একটা পশু বেঁচে থাকার চেয়ে যদি তুমি আজ মরে যেতে, তবে দুনিয়াটা বেঁচে যেত। আমি চিৎকার করে উঠলাম। আমার কথা শুনে তিনি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। কিছু বুঝে ওঠার আগে ঠাস করে একটা চর এসে আমার গালে পড়লো। আমার সাথে ওই সুরে আরেকটা কথাও বলবি না, তিনি হুঙ্কার ছাড়লেন। আমি ওনার সামনে আরেক ফোঁটাও জল ফেললাম না। চোখটা মুছে ওনার পাশ কাটিয়ে চলে গেলাম। মেঝে থেকে ছোট ভাই বোনদের হাত ধরে তুললাম এবং ওদের নিয়ে আমার রুমে ঢুকে গেলাম। ওদের দিকে তাকিয়ে বললাম, তোমাদের যার যার কাপড় চোপড় আছে ব্যাগে গুছিয়ে নাও। ভাগ্যিস ওরা আমাকে জিজ্ঞেস করেনি যে আমরা কোথায় যাচ্ছি, কারণ সত্যি বলতে আমি নিজেও জানতাম না এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি কোথায় আশ্রয় নেব। আমাদের ব্যাগ গুছানো শেষ হলে আমি মায়ের এটিএম কার্ডটা নিয়ে বাহিরে গেলাম কিছু টাকা তোলার জন্য। কিন্তু ততক্ষণে অনেক রাত হয়ে গিয়েছিল। আশেপাশে সব বুথ বন্ধ, টাকা ছিল না। কিন্তু ওই লোকটার সাথে একই ছাদের নিচে থাকার চিন্তাটা আমাকে এতটাই আতঙ্কিত করছিল যে আমি মরিয়া হয়ে টাকা খুঁজছিলাম। যখন কোথাও কোনো ক্যাশ পেলাম না, অনিচ্ছা সত্ত্বেও আমাকে আবার সেই বাড়িতেই ফিরে আসতে হলো। রান্নাঘরে গিয়ে দ্রুত কিছু খাবার তৈরি করে আমাদের রুমে নিয়ে আসলাম এবং ভেতরের দিক থেকে দরজাটা শক্ত করে লক করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি ছোটদের কোনো মতে ঘুম পাড়িয়ে দিলাম, কিন্তু আমার চোখে এক ফুটও ঘুম ছিল না। আমি অন্ধকারের দিকে তাকিয়ে ভাবছিলাম মায়ের অনুপস্থিতিতে আমি কিভাবে তিনটে ছোট
বাচ্চাকে আগলে রাখবো? ওদিকে মাথার উপর বসে আছে বাবার মতো একটা অমানুষ ও দায়িত্বহীন লোক। ওনার ভরসা আমি কিভাবে ওদের ছেড়ে দেব? ভাবতে ভাবতে আমার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলো। যখন ক্লান্তিতে চোখ দুটো একটু লেগে আসছিল, তখনও হয়তো একটা ঘন্টাও ঘুম হয়নি। হঠাৎ করে ড্রয়িং রুমের সদর দরজা প্রচন্ড জোরে ধাক্কায় শব্দ শুনলাম। আমি প্রথমে নড়াচড়া করিনি, কিন্তু পরক্ষণে দরজা খোলার আওয়াজ পেলাম। আমাদের মেয়ের কি হয়েছে, সত্যি করে বলো। একটা চেনা কণ্ঠস্বর ভেসে আসতে আমার বুকটা কেঁপে উঠলো। এটা আমার নানাজির গলা। ড্রয়িং রুমের শোরগোল শুনে বুঝলাম তিনি একা আসেননি, তার সাথে আরো অনেক মানুষ এসেছে। আমি ঝটপট খাট থেকে নেমে রুমের দরজাটা খুলে বাহিরে এলাম। একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে দেখলাম ওরা বাবাকে জেরা করছে। আমার মেয়ের ঠিক কি হয়েছিল আসাদুল্লাহ, সত্যি করে বলো, এক মুরব্বী গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। সেখানে সব মিলে 6 জন পুরুষ মানুষ এসেছিল। আমার নানাজি সহ 4 জন বয়স্ক মুরব্বী আর 2 জন হচ্ছে আমার মামা। বাবা মুখে এক কৃত্রিম বিষাদের অভিনয় ফুটিয়ে তুলে মিথ্যা বলছিলেন। কি আর হবে চাচা, ও বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিল, আমি বাঁচানোর সময় পাইনি। ওনার মুখের উপরে চরম মিথ্যা দেখে আমার ভেতরে সব ভয় উবড়ে গেল। আমি বুঝলাম এটাই একমাত্র সুযোগ সত্যিটা বলা।